স্বাগত জানাচ্ছে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ, আছেন অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার থোয়াই চিংমং শাক। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছে। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে দিনের সবশেষ খবরগুলোর দিকে যদি একটু দৃষ্টি দেই। উপদেষ্টা পরিষদের সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের সংশোধনের খসড়ার চূড়ান্ত অনুমোদন অধ্যাদেশ জারি হতে পারে কাল, অর্থাৎ আজ যখন আলোচনা করছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতি দিয়েছেন তিনি, বলেছেন দলটির বিচার নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত শেষ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল হবে আজ। সংবিধান সংশোধনে 2-3 বছর লাগতে পারে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। নতুন সংবিধান ও গণপরিষদে আপত্তি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই ছিল দিনের সবশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো। স্টুডিও আলোচনা শুরু করতে চাই সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ। আপনাকে তিনি সন্দেহে গত 2-3 দিন ধরে যে ঘটনা প্রবাহ, সেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত এবং দিন শেষে যেটি বলছিলাম যে উপদেষ্টা পরিষদের সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন, আজকে যখন আলাপ করছে তখন নির্বাচন কমিশন বৈঠকে বসবে যে ঠিক এই নিবন্ধন বাতিলের বিষয়, অর্থাৎ এই যে আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ হলো, যে ঘটনা প্রবাহ, পুরো রাজনীতিতে আসলে কি প্রভাব এর থাকবে বা থাকতে পারে? ধন্যবাদ বাংলা ভিশনকে এবং এর দর্শকদেরকে আমাকে সংযুক্ত করার জন্য। প্রথমত, এটা যে সিদ্ধান্তটা হয়েছে এটা আসলে নতুন কোনো সিদ্ধান্ত না। এটি 2024 সালের 5 সেপ্টেম্বর আমাদের উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্তটা নিয়েছিল। এবারে যেটা নতুনত্ব আমরা পাচ্ছি সেটা হলো যে এখানে একটা প্রজ্ঞাপন এবং অধ্যাদেশ জারি করার ব্যাপারটা থাকছে, এটা আইনি কাঠামোর মধ্যে। কিন্তু এখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা লীগ তারা কিন্তু থাকছে, তাদেরকে নিষিদ্ধ করা হয় নাই। এর বাইরে শুধু ছাত্রলীগ তো আগে আগে নিষিদ্ধ। অর্থাৎ আওয়ামী লীগ যখন যদি এখন যুবলীগের ব্যানারে বা কৃষক লীগের ব্যানারে, ছাত্রলীগ মানে মহিলা লীগের সহযোগী সংগঠনের ব্যানারে আটকানো যাচ্ছে না, তার মানে আওয়ামী লীগ থাকছে, তাই না? এখন প্রশ্নটা হলো যে আওয়ামী লীগ যে মানে আওয়ামী লীগের নিষিদ্ধর ব্যাপারটা আমরা ইতিমধ্যে জানি যে সব দলই এটাকে স্বাগত জানিয়েছে। নিষিদ্ধের প্রক্রিয়াটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে মানে মত বা দ্বিমত ছিল। এখন আওয়ামী লীগকে কি করবেন আপনি নিষিদ্ধ করার পরে? আওয়ামী লীগ তো এটা মানে এমন একটা না, যেটা আমাদের বলেছে কাদের সিদ্দিকী বলেছে, এটা কচু পাতার পানি না। বেসিক্যালি আওয়ামী লীগের একটা বিরাট সাপোর্টার গোষ্ঠী তো আছে। তো সেই গোষ্ঠীগুলোকে, অর্থাৎ এর রিপারকেশনটা একটা চিন্তা করতে হবে। আপনার মনে আছে যে জামাত নিষিদ্ধ মানে সাংবিধানিক আমাদের মানে সর্বোচ্চ আদালতের মাধ্যমে 2013 সালে জামাতকে কিন্তু মানে তার নিবন্ধন বাতিল করা হয়েছিল, কিন্তু সরকার কিন্তু সেটা কার্যকর করেনি। কারণ সরকার চিন্তা করেছিল যে জামাত নিষিদ্ধ করলে এর পরবর্তী কনসিকুয়েন্সগুলো কি হতে পারে। সেই বিষয়টা ভাবার পরে 2024 সালের 1 আগস্ট কিন্তু সরকার জামাতকে নিষিদ্ধ করেছিল। অর্থাৎ আপনি আওয়ামী লীগকে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে আওয়ামী লীগের যে বিশাল সাপোর্টার গোষ্ঠী আছে তাদেরকে কি করবেন সেটা নিয়ে একটা পরিকল্পনাটা, ধরেন যারা দুর্নীতি করেছে, যারা লুটপাট করেছে, যারা খুন, ধর্ষণ বা অপরাধমূলক কার্যের সাথে জড়িত, তাদের বিচার করার কথা বলা হচ্ছে। যদিও সেই বিচারটা আমরা মানে খুব মানে ধীরলয়ে দেখতে পাচ্ছি, এটা হলো একটা। আর 2 নম্বর হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা আমরা বলছি, এটা মানে এই মানে দাবির মধ্যে একটা আমি ডিসঅনেস্টি দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনার বেডরুমে, আপনার লিভিং রুমে আওয়ামী লীগ দিয়ে ভরা, আপনি রাস্তার আওয়ামী লীগ তাড়াচ্ছেন। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে সরকারের যে রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোর প্রশাসনিক যে লেভেল আছে, সব ধরনের প্রশাসনে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে যারা সহায়তা করেছে তারা সবাই একই জায়গায় আরো শক্তিশালী অবস্থায় তারা টিকে আছে। সেখানে শুধু তাদেরকে আপনি অটুট রেখে, তাদেরকে আপনি সংহত রেখে, তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে শুধু এই রাস্তার আওয়ামী লীগ কর্মীদেরকে আপনি যদি বিতাড়ন করেন, তাতে কি আওয়ামী লীগ আদৌ নিষিদ্ধ হবে কিনা? আবার আসছি আপনার কাছে। অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার থোয়াই চিংমং শাক, এই যে শেষ কথাটি খুবই গুরুত্বপূর্ণ, যে রাস্তার আওয়ামী লীগকে তাড়ালাম, কিন্তু এই যে বিভিন্ন জায়গায় রন্ধ্রে যেই 15-16 বছরের যে দুঃশাসন বলে, যেই ওই যে আমরা যে বলি ফ্যাসিস্টের যে দোসররা রয়ে গেছেন, সেই জায়গায় আপনি কিভাবে মানে এগিয়ে যাওয়ার আপনার পরামর্শটা কি? আপনার
যদি সত্যিকার অর্থে বলতে গেলে যে এই সরকারের উপর দায়টা চেপে যায়, দায়টা তাদের উপরে যায়, কারণ যে এই সরকার যাদের রক্তের উপর বসেছে, কাদের উপর রক্তের উপর দিয়ে, এই যে জুলাই বিপ্লবে যারা আন্দোলন করেছে তাদের রক্তের উপর দিয়ে, এবং তাদের আমাদের এই যে জুলাই বিপ্লবের আন্দোলনকারীদের অঙ্গহানির বিনিময়েই তো আপনার এই চেয়ারে বসেছে। তাদের প্রধান কাজ কী ছিল? আপনার প্রধান কাজ ছিল এই জুলাই গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার করা, কিন্তু বিচারের কাজ তো আমরা একটাও দেখলাম না। দু একজনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু অ্যারেস্ট করা এটা আমাদেরকে দেখিয়েছে, আইওয়াশ করেছে যে না আমরা অ্যারেস্ট করেছি, এটাই করলাম। কিন্তু তাদেরকে আজও আপনি দেখেন যে বিগত 15 বছর যদি আপনি দেখেন যে আপনার যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এটা আলেম ওলামা বলেন, আপনার পলিটিশিয়ান বলেন, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যাদেরকে আদালত প্রাঙ্গণে তোলা হয়েছে, এরা নিজের শক্তিতে এরা হেঁটে আসতে পারে নাই। তাদেরকে 4 থেকে 5 জন আপনার বডিগার্ড নিয়ে তাদেরকে এদিকে 2 জন এদিকে 2 জন, মানে বাইরে 2 জন ডানে 2 জন ধরে ওদিকে আলগিয়ে আনা লাগছে, আপনার স্ট্রেচার করে আনা লাগছে। কিন্তু দেখেন জুলাই আগস্টের মানে 5 আগস্টের পরে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা প্রকাশ্যে আপনার ওই যে আদালত প্রাঙ্গণে বলে শেখ মুজিব আমাদেরকে সংগ্রাম করে বাঁচতে শিখিয়ে গেছেন, এদের উল্টাপাল্টা মানে মানে বিতর্কিত কথাবার্তা শুনতে দেখি। তাহলে এটাই মিন করে যে এদের আশেপাশে যে উপদেষ্টা মন্ডলীদেরকে যারা চায়ের কাপ এগিয়ে দিচ্ছেন, যে ফাইল এই পত্রটিকে এই পত্র দিচ্ছে, মানে এই টেবিল থেকে ও টেবিল করছেন, আর তাদেরকে নিরাপত্তার বেষ্টনী যাদেরকে রাখা হচ্ছে, তারা প্রত্যেকেই তো আপনার বিগত 15 বছরের ফেসিস্টে রেখে যাওয়া দোসররা। তাদেরকে আপনি কোলে রেখে সাথে নিয়ে আপনি কিভাবে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলতে পারেন? এটা হচ্ছে আমাদেরকে জাস্ট যেহেতু রাজপথে আন্দোলন চলছে, এই আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার জন্য যে আওয়ামী লীগ যেটা করতো না, আন্দোলন চলতেছে, এটা বেগবান হতে দিলে আমাদের সরকারের উপর একটা এফেক্ট পড়বে না, এটাকে যেমনি হোক এটাকে একটু সান্ত্বনা দেওয়ার মতো মূলা তোলা যেটা বলে আর কি, এভাবে করানো হচ্ছে মূলত। মেহেদী হাসান পলাশ, যে আপনিও নিজে কিছুটা বলছেন, এই যে যেই পরিস্থিতিতে নিষিদ্ধ করা হলো, বিএনপিও কিন্তু আজকে বিএনপি মহাসচিব বিবৃতিতে উল্লেখ করেছেন যে বিএনপির দাবি মেনে যদি আগে বিচারের মাধ্যমে বিষয়টা হতো তাহলে চাপের মুখে পড়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার মতো বিব্রতকর অবস্থায় অন্তর্বর্তী সরকারকে পড়তে হতো না। আপনিও কি তাই মনে করেন কিনা? প্রশ্নটা হলো যে আমরা মানে এই সরকারের যে কার্যক্রমটা দেখেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শুরু থেকেই সরকার যখন ক্ষমতায় এসছে সরকারের উপদেষ্টারা মানে বলে বসলেন যে আওয়ামী লীগকে আমরা ফিরে আসার আহ্বান জানাচ্ছি, তারা আপনার এসে দেশে রাজনীতি করুক। এই সরকারের উপদেষ্টাদের মুখ থেকে দেখেছি, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন উপদেষ্টারা আপনার আওয়ামী লীগকে পুনর্বাসন বা আওয়ামী লীগের রাজনীতি করার ব্যাপারে কথা বলেছেন। এবং এই যে গুড আওয়ামী লীগ, ব্যাড আওয়ামী লীগ, সংস্কারপন্থী আওয়ামী লীগ, এই আলোচনাগুলো কিন্তু সরকারের মহল থেকেই ভেতর থেকে আমরা আসতে দেখেছি। তার মানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের ভেতরে আওয়ামী লীগের ব্যাপারে একটা সফট কর্নার সরকারের মধ্যে রয়েছে। এবং একই সাথে আপনি যদি দেখেন মানে জুলাই বিপ্লবের পরে কেউ সরকারের কোথাও শেখ মুজিবের মূর্তি নামাচ্ছে, কোনো উপদেষ্টা নামাচ্ছে না। তো এই যে অনেক দিন ধরে এটা কিন্তু চলেছে, এই আলোচনা বিতর্ক চলেছে। তার মানে হলো যে একটা বিষয় সরকারের মধ্যে এই নিয়ে মানে মানে সম্পূর্ণ একমতের জায়গায় সরকার ছিল না। এখন হয়তো চাপের মধ্যে থেকে সরকার এই একটা অবস্থান নিয়েছে, কিন্তু সেটাও আপনি বাট প্রশ্নটা হলো যে আপনি যখন একটা কাজ করবেন সেটাকে মানুষের মাঝে তো গ্রহণযোগ্য হতে হবে যে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কারণটা কি আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল, তারা এই কাজগুলো করেছে, সেই অপরাধটা তো প্রমাণ করতে হবে বিচারের মধ্য দিয়ে। এবং সেক্ষেত্রে আমাদের জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের রিপোর্ট আছে সেই রিপোর্টটাই যথেষ্ট। তাহলে সেই রিপোর্টকে সামনে নিয়ে কেন সরকার এগুচ্ছে না? এই যে একটা গড়িমসি করা এবং দীর্ঘদিন আপনি প্রায় 9 মাস পার হয়ে গেছে এই বিচারের প্রক্রিয়া নিয়ে আমরা কিন্তু খুব এগুতে দেখছি না। এর ফলে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের হতাশা তৈরি হয়েছে। এই যে মানুষ রাস্তায় নেমে আসলো এটা কিন্তু এই হতাশা থেকে। সরকার যদি বিচার প্রক্রিয়াটা মানে স্বাভাবিকভাবে এবং দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারতো তাহলে কিন্তু মানুষের মধ্যে এই হতাশাটা আসতো না, মানুষ এইভাবে রাস্তায় নামতো না। এই যে মবটা তৈরি হচ্ছে, মবটা তৈরি হওয়ার কারণটা কি? কারণ মানুষ দেখছে মানুষ যেটা চাচ্ছে সেই বিচার প্রক্রিয়াটা তৈরি হচ্ছে না। যখনই বিচার প্রক্রিয়াটা হচ্ছে না মানুষ কিন্তু রাস্তায় মানে নিজের হাতে আইন তুলে নেওয়ার একটা প্রবণতাটা তৈরি হচ্ছে, এবং এটা সবসময় মবটা এভাবেই তৈরি হয়। তো এই প্রক্রিয়াটা এখানে আছে। তো আমার নিজের কাছে মনে হয়েছে যে সরকার এই ব্যাপারে এবং বিএনপির অবস্থানটা অত্যন্ত মানে খুবই স্বচ্ছ ছিল। বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে সে সবসময় বলেছে বিচারের মাধ্যমে
নিষিদ্ধ করা হোক। প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ করে যে একটা দলকে এটা টিকিয়ে রাখা যায় না, এটা তো জামাত ইসলাম থেকে আমরা দেখেছি। বা একটা মতবাদকে তো এইভাবে মানে একটা কাগজে লিখে দিলাম, মতবাদ ধ্বংস হয়ে যায় না, মতবাদকে ধ্বংস করা যায় না। মতবাদকে ধ্বংস করতে হলে আরেকটা মতবাদ, তার থেকে বেটার মতবাদ আপনাকে সামনে দাঁড় করাতে হবে। লজিকের কাউন্টারে আপনাকে আরও স্ট্রং লজিক দাঁড় করতে হবে। তখনই যারা এই আওয়ামী লীগের যে মানে সাধারণ সাপোর্টার বা ভোটার আছে, যখন আপনি আরেকটা স্ট্রং মতবাদ বা লজিকটা দাঁড় করাতে পারবেন যে ইয়েস এই লজিকের কারণে আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি, তখন মানুষ কিন্তু এখান থেকে সরে যাবে। অন্যথায় মানুষ কিন্তু এইভাবেই বাঞ্চ হয়ে থাকবে, যেভাবে আগে আমরা দেখেছি যে অন্য একটা দলের সাথে মিশে লোকজন ছিল, তারপরে আবার সময় পেয়েছে, সবাই চলে এসছে। ঠিক একইভাবে হয়তো কিছু লোক হয়তো অন্যান্য রাজনৈতিক দলে থাকবে, বাকিরা কি সবাই এই যে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক আছে তারা কি সবাই অন্য দলে যোগ দিয়ে দেবে? তা কিন্তু কোনোদিনই করবে না। তো কাজেই ওই ব্যাপারটা কিন্তু আওয়ামী লীগের মানে, এবং এখানে আমি মনে করি যে সরকারের সিদ্ধান্ততে আপনার খুব ম্যাচিউরিটি আমি দেখছি না, এবং সুনির্দিষ্ট বা রাজনৈতিক পরিপক্ক সিদ্ধান্ত আমার কাছে মনে হচ্ছে না। জি, এই জন্য থোয়াই চিংমংসাকে যে 5 আগস্টের পর আমরা যে গণতান্ত্রিক যে স্বপ্নের বাংলাদেশের মানে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণে আমরা দেখেছি যে ঐকমত্য কমিশন হলো, সেখানে সবগুলো রাজনৈতিক দলের সাথে সংলাপ হলো এক ধরনের ঐকমত্যে পৌঁছানোর। এই বিষয়টিকে কীভাবে দেখছেন? এবং সবশেষ আপনি জানেন যে শনিবার ইউপিডিএফের সাথে এক ধরনের বৈঠক হয়েছে, এ নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। এই জায়গাটিকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখেন? দেখুন, আমাদের পার্বত্য চট্টগ্রামে ইতিহাস হচ্ছে আপনার একটা বিচ্ছিন্নের ইতিহাস। এই বিচ্ছিন্নের ইতিহাস বলতে গেলে আপনার দিন যাবে রাত যাবে, কিন্তু এই ইতিহাস বলে শেষ হবে না। তারপরও আমরা যেহেতু এই পার্বত্য চট্টগ্রামের সন্তান, এই পার্বত্য চট্টগ্রাম, অনেকে বলে এই পার্বত্য চট্টগ্রামের লোকজন বিচ্ছিন্ন হয়ে যেতে চায় ভারতের সাথে। এই কথাটা আপনার অনেকাংশে কিছু লোকের জন্য সত্য বলে বিবেচিত হচ্ছে বর্তমানে। আপনার পার্বত্য চট্টগ্রামে যখন সন্তু লারমা বা তার বড় ভাই মানবেন্দ্র নারায়ণ লারমা, তাকে দিয়ে কিন্তু বাংলাদেশের নতুন একটা চক্রান্ত তৈরি হয়েছে। এই চক্রান্তের জায়গা থেকে যখন ভারত পরে তাকে নিয়ন্ত্রণ করতে পারলো না, তাকে কিন্তু মেরে ফেলা হলো। এবং তাকে মেরে ফেলার পরে সন্তু লারমাকে দিয়ে সে একটা গেম প্লেন আবার সাজিয়ে দীর্ঘদিন ধরে গেম খেলতে যখন এখন যেহেতু আপনার সন্তু লারমাকে দিয়ে তাদের ভারতের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে না, তাই তারা নতুন প্ল্যান করছে। আপনারা এটাই জানেন যে বাংলাদেশে যে বিএনপির বড় একজন নেতা সালাউদ্দিন চৌধুরী, তাকে গুম করা হয়েছে, আমরা সবাই জানি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা আমরা জানি। এবং জুলাই বিপ্লবের পরে বড় আকারে তিনি একদম বিপ্লবী রূপে আমাদের মাঝে ফিরে এসেছেন। এটা লোকে মুখে শোনা যে এভাবে আছে, তাকে গুম করা হয় না, তাকে সেফ এক্সিটে তাকে নিরাপদে রাখা হয়েছে। এবং ঠিক তেমনি যে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে মাইকেল চাকমা আছে, ইউপিডিএফের নেতা, মাইকেল চাকমাকে আপনি যদি দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখন দেখতে পাবেন, তাকে কিন্তু গুম করা হয় নাই, তাকে আপনার আত্মগোপনে থাকার জন্য রেখে দেওয়া হয়েছে। এখন এই প্ল্যানটা কেন রাখা হয়েছে? তা রাখা হয়েছে এই কারণে, যাতে করে আপনার সন্তু লারমাকে দিয়ে যে প্ল্যানটা এরা আগাতে পারছে না পার্বত্য চট্টগ্রামে। এখন এই জুলাই বিপ্লবের পরে যেহেতু সরকার পড়ে গেছে, অ্যান্টি আওয়ামী লীগ ছিল যেহেতু ইউপিডিএফ, এই কারণে ইউপিডিএফকে দিয়ে পার্বত্য চট্টগ্রামে আরেকটিবার তাদের আধিপত্য জারি রাখা যায় কিনা, তারই ধারাবাহিকতা হিসেবে আমি মনে করি যে আপনার মাইকেল চাকমাকে এখন ফলাও করে ফোকাসে আনা হচ্ছে। দেখেন, জুলাই 5 আগস্টের পরে ইউপিডিএফ এর অনেক নেতাকর্মী এখনো আপনার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে আত্মগোপনে। তাদেরকে ফোকাসে না এনে মাইকেল চাকমাকে কেন ফোকাসে আনা হচ্ছে? এবং দেখেন, এমন একটা 5 আগস্টের পরে তাকে এমন জায়গায় মানে এমন মিডিয়াতে নেওয়া যাওয়া হয়েছে যে মিডিয়াতে আমরা জানি যে আপনার ইন্ডিয়ান পন্থী মিডিয়া, যেমন ডেইলি স্টারে গেছে, আপনার প্রথম আলোতে গেছে। তাহলে কেন তাকে নিয়ে যাওয়া হয়েছে? বাংলাদেশ মানে আপনার বাংলাদেশ তাকে নেয় নাই, বা বাংলাদেশ পন্থী যে মিডিয়াগুলোতে আছে তাকে তো প্রমোট করা নাই, প্রমোট করেছে আপনার ডেইলি স্টার, প্রথম আলো। এটাই বোঝা যায় এটা আপনার তাকে অর্থাৎ পুরো বিষয়টিতে ভারতের এক ধরনের চক্রান্ত। তো এরই প্রেক্ষাপটে আমি যদি আরেকটু বলি যে আমরা যারা দেশপন্থী হয়ে কথা বলি, এখন আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয় বললে সবাই জানে যে চাকমা মানেই হচ্ছে এই পার্বত্য চট্টগ্রামের আধিপত্য, বা চাকমারাই
আছে। এই চাকমার বাইরেও যে আরো অনেকগুলো জাতি আছে এখানে, প্রায় 12-13টা জাতি আছে, বাঙালি সহ আপনার 14টা জাতি আছে এখানে। তো এই 14টা জাতিকে চাকমা জাতি ছাড়া অন্য কোনো জাতিকে প্রমোট করা হয়নি বিগত 54 বছরে। এবং 97-এর পরেও আপনি যদি দেখেন শান্তি চুক্তি 1997 সালে যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিতেও আপনার মারমা, চাকমা, ত্রিপুরা, টনচঙ্গা বা ম্রো এই জাতির বাইরে বাকি যে জাতিগুলো আছে, আরো 7টা জাতি আছে, এই 7টা জাতি থেকে চুক্তিতে কিন্তু ইনভলভ করা হয় নাই। তাহলে কেন ইনভলভ করা নাই? এগুলো হচ্ছে আপনি ইনভলভ করা হয় না এই জন্য যাতে করে সরকারও যদি ভারতের গেম প্ল্যানটা বুঝে ফেলে, তারপরে যাতে নতুন একটা খেলা যায়। জি, এই আলোচনা আপনার কাছে আবার আসছি। মেহেদী হাসান পলাশ, আমরা জানি যে আপনি দীর্ঘদিন ধরে আপনার গবেষণার বিষয় পাহাড়, সেই জায়গায় যে ইউপিডিএফ এর সৃষ্টি, তার কার্যক্রম নিয়ে প্রশ্ন, সবশেষ এই যে ঐকমত্য কমিশনের সাথে আলোচনা। আচ্ছা, আসলে বর্তমানে যে ঐকমত্য কমিশন আছে তারা 37টি রাজনৈতিক দলের সাথে তারা 166টি প্রস্তাব নিয়ে আলোচনা করছে। তো সেখানে ইউপিডিএফ একটা সংগঠন তাকে নিয়ে আলোচনা করেছে। এখন 37টা রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা করেছে। ইউপিডিএফকে নিয়ে আমরা কেন আলোচনা করছি, এই আলোচনাটা আজকে কেন করছি, এই ন্যায্যতা, এই আলোচনাটার ন্যায্যতা পেতে গেলে বা দিতে গেলে আপনার ইউপিডিএফ কি, যে প্রশ্নটা আপনি করেছেন, সেটা আগে জানতে হবে। আমরা যদি একটু আমি খুব দ্রুত যাব, যখন শান্তি চুক্তি করা হয়, যেটাকে আমরা শান্তি চুক্তি বলছি বা পার্বত্য চুক্তি বলছি, তার একটা বড় ত্রুটি ছিল বা বড় ঘাটতি ছিল। সেটা হলো যে শান্তি চুক্তি করা হয়েছিল একটি মাত্র রাজনৈতিক দলের একটি নেতার সাথে, একটি মাত্র সংগঠনের একটি নেতার সাথে, অর্থাৎ জেএসএস এর একজন নেতার সাথে। জেএসএস পার্বত্য চট্টগ্রামের, এখানে তো আছে ও চাক জনগোষ্ঠীর, জেএসএস পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠী, বাঙালি তো নাই, ট্রাইবাল যে 13টা জনগোষ্ঠী আছে তাদের কোনো প্রতিনিধিত্বমূলক সংগঠন করে না। জেএসএস মেইনলি চাকমা ডমিনেটেড একটা সংগঠন। আবার ইনসাইড জেএসএস সন্তু লারমা জেএসএস এর একক কোনো নেতা ছিলেন না, সেখানে 2টা গ্রুপ ছিল, সন্তু গ্রুপ এবং প্রীতি গ্রুপ। তো যখন আপনি সন্তুর সাথে চুক্তি করলেন, স্বাভাবিকভাবেই প্রীতি তো সন্তুকে মানে না। আপনি যদি তাকে বলেন যে এটা মেনে নিতে, সে তো মানবে না। হ্যাঁ, সে মানে নাই, এই শান্তি চুক্তিটা সে মানে নাই। না মানার ফলে যখন দেখা গেছে শান্তি চুক্তির পরে 1997 সালের 2রা ডিসেম্বর শান্তি চুক্তি হলো এবং 1998 সালের 10ই ফেব্রুয়ারি খাগড়াছড়িতে যে এটা হয়, অস্ত্র সমর্পণের যে অনুষ্ঠানটা হয়, সেখানে এই জেএসএস এর একটা অংশ তারা কালো পতাকা দিয়ে পুরো খাগড়াছড়ি স্টেডিয়ামটা, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তৎকালীন, তার উপস্থিতিতেই কালো পতাকা দিয়ে শান্তি চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করে। অর্থাৎ এবং সেই সংগঠনই পরবর্তীতে আমরা দেখতে পাই যে 1998 সালের 26 ডিসেম্বর ঢাকায় আপনার ইউপিডিএফ নামে জন্ম নেয়। এখন এই যে ইউপিডিএফ জন্ম নিল, ইউপিডিএফ যখন জন্ম নিল, আসলে কিন্তু ইউপিডিএফ এর জন্মটা হয়েছে অর্থাৎ এই শান্তি চুক্তির ত্রুটির কারণে। হ্যাঁ, কিন্তু বলা হচ্ছে যে এটা সরকার এটার পিছনে পৃষ্ঠপোষকতা আছে। আবার ইউপিডিএফ জন্মের পরই বলছে যে না, সন্তু লারমা সরকারের সাথে চুক্তি করেছে, এটা সরকারের দালাল হয়ে গেছে। এই যে একটা, এবং যার ফলে তারা একটা কনফ্রন্টেশনের ভিতরে চলে গেল। এই 98 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে এই 2টি রাজনৈতিক দলের আধিপত্যের বিস্তারের লড়াইয়ে অসংখ্য শত মানুষ প্রাণ গেছে। এবং পরবর্তীকালে আমরা যদি দেখতে পাই যে এর 19 বছর পরে, ইউপিডিএফ জন্মের 19 বছর পরে আপনার 2017 সালের 16ই নভেম্বর আপনার ইউপিডিএফ থেকে আরেকটা অংশ, যেটা একসময় ইউপিডিএফ এর সামরিক কমান্ডার ছিল তপনজ্যোতি, যার ডাকনাম বর্মা, তার নেতৃত্বে এবং তরু জালোয়া ওর নেতৃত্বে ইউপিডিএফ গণতান্ত্রিক নামে আরেকটা সংগঠনের জন্ম হয়। এই সংগঠনটা 1 বছরের মাথায় আপনার এটা হচ্ছে যে 2018 সালের মে মাসের 4 তারিখে আপনার তখন রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ছিলেন শক্তিমান চাকমা। তাকে একেবারে কমপ্লেক্সে খুন করা হয়, উপজেলা কমপ্লেক্সের ভিতরে খুন করা হয়। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে এই তপনজ্যোতি চাকমার এই যে বর্মাদের যে পুরা গ্রুপের উপরে ইউপিডিএফ অ্যাম্বুশ করে
অ্যাম্বুশ করলে সেখানে ঘটনাস্থলে বর্মা সহ 5 জন মারা যায় এবং 10 জন আহত হয়, এবং সে একটা মানে ভয়াবহ বিভৎস ঘটনা। তো এর পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে ইউপিডিএফ আপনার 2022 সালের জুন মাসের 9 তারিখে তারা সরকারের কাছে শান্তি আলোচনার জন্য 66 পৃষ্ঠার 87টা ধারা সম্বলিত একটি প্রস্তাব দেয়। এখন এই যে প্রস্তাবটা তারা দিয়েছে, অর্থাৎ এটা হলো ইউপিডিএফ এর আপনার মানে ইতিহাস, কিন্তু তার অ্যাক্টিভিটিটা কি? তার অ্যাক্টিভিটিটা হলো পার্বত্য চট্টগ্রামে এই আধিপত্য বিস্তারের জন্য চাঁদাবাজি, সন্ত্রাস, এবং গতকালও কিন্তু আপনার লক্ষ্মীছড়িতে ইউপিডিএফ এর একজন সন্ত্রাসী ধরা পড়েছে। আপনি জানেন যে এই 5 তারিখের পরে নানা ধরনের যে নাশকতার ঘটনা ঘটেছে খাগড়াছড়িতে, এগুলোর প্রধান ইন্ধনদাতা হলো ইউপিডিএফ। এবং এই যে আপনার মোবাইলের যে টাওয়ারগুলো, এখন খাগড়াছড়িতে কিন্তু মোবাইলের অনেক জায়গাতেই মানে নেটওয়ার্ক নাই। কারণটা কি? চাঁদা না দেওয়ার কারণে তাদের মোবাইলের টাওয়ারগুলো কেটে দেওয়া হয়েছে। এবং আপনি যদি এই যে পাহাড়ে আপনি ঘুরতে যাবেন বিভিন্ন জায়গায়, আপনি খাগড়াছড়ি থেকে মানে অর্থাৎ আপনি সাজেক যাবেন, সেখানে আপনাকে আর্মির প্রোটেকশনে বা পুলিশের প্রোটেকশনে যেতে হয়। কেন প্রোটেকশনে যেতে হয়? কারণ এই সন্ত্রাসী সংগঠনগুলো মাঝে মাঝেই আপনার তাদেরকে অপহরণ করে। অর্থাৎ ইউপিডিএফ এটা কোনো রাজনৈতিক দল না, ইউপিডিএফ একটা সন্ত্রাসী সংগঠন। শুধু সন্ত্রাসী সংগঠন বললে ভুল হবে। ইউপিডিএফ আপনি জানেন কিনা জানি না, এই যে 1947 সালে যে আমরা মানে পাকিস্তানের একটা রাষ্ট্র গঠিত হলো, এবং তখন পার্বত্য চট্টগ্রামের চেয়েছিল ভারতের সাথে থাকতে, এই রাঙামাটি এবং বান্দরবন ছিল মিয়ানমারের সাথে দেখতে। যেহেতু আপনার মানে তৎকালীন যে কংগ্রেস নেতারা, রাঙামাটির কংগ্রেস ট্রাইবাল লিডাররা, তারা সেখানে ভারতের পতাকা উড়িয়েছিল, এবং পাকিস্তান রেঞ্জার্স 20 তারিখে গিয়ে সেই পতাকাটা নামিয়ে ফেলে। এই জন্য ইউপিডিএফ এর অঙ্গ সংগঠনগুলো এখনো এই 20 তারিখটাকে আপনার আগ্রাসন দিবস এবং ব্ল্যাক ডে পালন করে। তার মানে ইউপিডিএফ এটা আমি বলছি ইউপিডিএফ এটা কোনো রাজনৈতিক সংগঠন না, এটি একটি সন্ত্রাসী সংগঠন। তার সাথে তো এরকম আলোচনাটা হতে পারে না। এই আলোচনা আবার ফিরছে একটি ছোট্ট বিরতির পর। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে একটি ছোট্ট বিরতির সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। ইঞ্জিনিয়ার থোয়াই চিনমং সাকে, যে ইউপিডিএফ এর যে ইতিহাস, তার যেই কার্যকলাপ, তারপরে ঠিক আপনার কাছে কি মনে হয় এই ঐকমত্য কমিশনে ঠিক সংলাপের ডাক কেন পেল ইউপিডিএফ? দেখেন, ইউপিডিএফ নিজেদেরকে বলে যে আমরা গণতান্ত্রিক দল, নামে গণতান্ত্রিক, কিন্তু ওদের কার্যকলাপ অগণতান্ত্রিক, যার কারণে এই পার্বত্য চট্টগ্রামের মানুষ তাদেরকে পছন্দ করে না। এখন এরা যদি সত্যিকার অর্থে, আমি যদি তাদের কথা অনুসারে আমি যদি কথা বলি, ধরেন এরা গণতান্ত্রিক, পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য কথা বলে, মানুষের জন্য কাজ করে, তাদের কাছে আমার একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, তারা এই পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য কি দিয়েছে, কি করেছে এরা? একটা মানুষের, একটা পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য যে কার্যক্রম, এরকম কোন উদ্যোগ নিয়েছে এরা? এরকম এক্সাম্পল আছে? নাই। শিক্ষায়, সংস্কৃতিতে, রাজনীতিতে কোন সেক্টরে ওরা অবদান রেখেছে এই পার্বত্য চট্টগ্রামের জন্য? রাখে নাই। বরঞ্চ এইটাকে কেন্দ্র করে এরা আপনার চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ, আপনার সন্ত্রাস, এগুলো মানে করেছে। তাহলে এইরকম একটা সন্ত্রাসী সংগঠনের সাথে, এরকম একটা রাষ্ট্রদ্রোহী সংগঠনের সাথে বাংলাদেশের সরকার কিভাবে বসলো? আমি যদি আজকে আওয়ামী লীগ সরকার যদি এই কাজটা করতো, তাহলে আমি আসলে এটা অবাক হইতাম না। আমি কেন? আওয়ামী লীগ সরকার তো ভালো একটা লেসপেন্সার, এটা স্বাভাবিক, স্বার্থে কাজ করতেই পারে। তাহলে এই জুলাই বিপ্লবের সরকার তো আপনার ভারতের সরকার না, ভারতের লেসপেন্সার না, বাংলাদেশপন্থী সরকার। এই বাংলাদেশপন্থী সরকারে বেশ কয়েকটা আপনার বিতর্কিত কাজ করেছে। কি কি কাজ আপনি যদি জানেন, যে যদি একটু দেখেন, 5 আগস্টের পরে বাংলাদেশে আদিবাসী ইস্যুতে বড় একটা ম্যাসাকার হয়েছে। এই আদিবাসী ইস্যুতে যারা ম্যাসাকার করেছে, এখন স্টুডেন্ট ফর সভারেন্টি নামে একটা সংগঠন আছে, ছাত্র সংগঠন, আজকেও তারা কর্মসূচি পালন করেছে। তা স্টুডেন্ট ফর সভারেন্টি তাদের কাজ কি? তারা হচ্ছে আপনার বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে যাতে হুমকির মুখে না পড়ে, এই জন্য বাংলাদেশ সরকারের কাছে তাদের চেতনাগুলা, মানে কি করলে পরে আপনার আমাদের
সার্বভৌমত্ব টিকে থাকবে এই বিষয় নিয়ে তারা কথা বলে। যারা এইটা নিয়ে বাংলাদেশ সার্বভৌমত্ব নিয়ে যারা কথা বলে তারা আজকে মামলা দিয়ে হয়রানির শিকার হয়েছে। আর যারা কিনা রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে তারা আজও বহাল তবিয়তে আছে। যেমন আমি যদি বলি অলিক মরি, এনসিপির সদস্য, বর্তমানে ছাত্র সংগঠনের যেটা নতুন পার্টি হয়েছে ওই পার্টি জাতীয় নাগরিক পার্টির নেতা। এরপরে আপনার শ্রেষ্ঠা টনসঙ্গা, সে কে? আপনার শ্রেষ্ঠা টনসঙ্গা অনেকে বলে সে নাকি আপনার কোনো আঞ্চলিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল না, কিন্তু সে তো আপনার সন্তুল আরমাপন্থী আপনার জেএসএস এর ছাত্র সংগঠনের সে নেত্রী। কিন্তু আপনার এই যে জুলাই বিপ্লবের পরে সে সুশীল হয়ে গেছে। সুশীল সেজে আপনার এই যে বড় বড় স্টেটগুলো আপনার বিগত 29 বছর 97 পরে কিংবা 97 আগে যেমনটা চাকমাদের দ্বারা একচ্ছত্র আধিপত্য এই পাহাড়ে ছিল, ঠিক তেমনি এই জুলাই পরবর্তী সরকারও কিন্তু সেম কাজটাই করে যাচ্ছে। তাহলে এই সরকারের কাছে আমাদের কি চাওয়া? তাহলে আমি ভেবেছিলাম এই সরকার অন্তপক্ষে আমাদেরকে সুবিধা না দিলেও, পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্নতার মানে ইন্ধন না দিলেও অন্তপক্ষে ওরা মানে নিউট্রাল জায়গা থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করবে। কিন্তু দেখেন সন্তুল আপনাকে রাষ্ট্রীয় প্রটোকলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তাকে ভারতে পাঠানো হয়েছে, গেছে চিকিৎসার নামে। কিন্তু সে তো দিব্য সুস্থ। একজন সুস্থ মানুষ কিভাবে চিকিৎসা নিতে যায় ভারতে? এই প্রশ্নগুলো যখন আমরা করতে যাই তাহলে আমাদেরকে আপনার খুন করার হুমকি দেয়। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ এই ইউপিডিএফ এর সাথে শনিবার বৈঠক হলো, আবারও 15 তারিখ একটি বৈঠকের মানে দিন নির্ধারিত আছে। এই স্টুডেন্ট ফর সভারেন্টি এর মধ্যেই বৈঠক বাতিলের দাবি জানিয়েছে, আপনি কি বলবেন? অবশ্যই আমি এটা বাতিল চাই, কারণ যারা দেশপন্থী নিয়ে চিন্তা করে, দেশের পক্ষে যারা কথা বলে তাদের সাথে বৈঠক হতে পারে, কিন্তু যারা কিনা দেশকে নিয়ে মানে ষড়যন্ত্র করে তাদের সাথে সরকার কিভাবে আপনার এই বৈঠকে বসতে পারে? তারা তো এজেন্ডাই দিবে আপনার বিচ্ছিন্নতাবাদের এজেন্ডা। তাহলে আপনি বিচ্ছিন্নতাবাদের লোকের সাথে বসে আপনি আবার ভালো কিছু আশা করেন, এটা কিভাবে হয়? এটা দ্বিমুখী আচরণ, এক কথায়। জি, মেহেদী হাসান পলাশ, যে দ্বিমুখী আচরণ, সার্বভৌমত্ব হুমকির মুখে কিনা, এবং এই যে 15 তারিখ দ্বিতীয় দফার যে বৈঠক, সেই বৈঠক বাতিলের দাবি। আমি যেখানে শেষ করেছিলাম আমি বলেছিলাম যে ইউপিডিএফ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তার একটা কারণ হিসেবে বলেছিলাম যে তারা এখনও এই যেটা পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ হলাম সেটাকে তারা মেনে নিতে পারেনি বলে এখনও সেটাকে আগ্রাসন দিবস এবং ব্ল্যাক ডে পালন করে। আরও একটা কথা বলি, তাদের প্রধান দাবি হলো পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন, অর্থাৎ 4টি বিষয় বাদে বাকিটা সব আমাদের সংবিধান এই স্বায়ত্তশাসনের কোনো প্রভিশন নেই। আমরা একটা ছোট্ট দেশ, ভারতের অনেক প্রদেশের থেকেও ছোট, সেই রকম একটা দেশে আপনি যখন পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের কথা বলেন তখন এই যেহেতু তারা মুখে বলছে স্বায়ত্তশাসন, কিন্তু তারা আসলে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী অ্যাক্টিভিটি করছে, এবং তাদের যে সমস্ত কর্মীরা আপনার ওপারে আছেন, নেতারা, প্রশিক্ষকরা, সামরিক প্রশিক্ষক এবং সিনিয়র নেতারা যারা ওখানে আছে, তারা কিন্তু প্রকাশ্যে স্বাধীনতার কথা বলছে, এবং শুধু স্বাধীনতার কথা বলছে না, পার্বত্য চট্টগ্রামকে ভারতের সাথে অন্তর্ভুক্তির কথা বলছে। প্রচুর এই ধরনের, আপনি যদি ইভেন 5 তারিখের পরেও যে সমস্ত তারা মিছিল করেছে, প্রোগ্রাম করেছে, সেখানে তারা কিন্তু পরিষ্কার ভাষায় তারা বলেছে যে এখনই সময় পার্বত্য চট্টগ্রামকে ভারতের সাথে অঙ্গীভূত করে নেওয়ার জন্য। তো এরা হলো তাদের মানে মূল নেতা, এরা হলো তাদের মাস্টার মাইন্ড। তো সে কারণে এই ধরনের একটা সংগঠন যারা আসলে রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে, তাদেরকে ঢাকায় এই বসতে দেয়া, এর মধ্য দিয়ে কিন্তু ইউপিডিএফ এক ধরনের রাজনৈতিক স্বীকৃতি আদায় করে নিল। কারণ আপনি 27 বছর ইউপিডিএফ প্রতিষ্ঠার 27 বছরে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে ইউপিডিএফ এর সাথে বসে নাই। এই প্রথম আপনি তাদেরকে এই যে স্বীকৃতি দিলেন, এই দায়টা কে নেবে একটা সন্ত্রাসী সংগঠনকে? নাম্বার 1। নাম্বার 2 হলো যে আপনি জেএসএস এর সাথে চুক্তি করেছেন, সরকার ভালো হোক মন্দ হোক, ত্রুটি থাকুক যাই থাকুক, আপনি জেএসএস এর সাথে চুক্তি করেছেন পার্বত্য চট্টগ্রামের একক সংগঠন হিসেবে। এখন আপনি ইউপিডিএফ এর সাথে যে বসলেন, এখন তো জেএসএস বা সন্তুল আরমা এটা নিয়ে, এটার বৈধতা নিয়ে প্রশ্ন তুলবে, এবং একই সাথে কালকে যদি জেএসএস বসতে চায়, কেএনএফ বসতে চায়, এমএনপি বসতে চায়, সংস্কারপন্থীরা বসতে চায়, যদি ডেমোক্রেটিকরা বসতে চায়, আপনি কি এদের সবাইকে বসাবেন?
তাহলে কেন এই সিদ্ধান্তটা নিলে, এই সিদ্ধান্তটা নিলে, এই ধরনের এই সন্ত্রাসী সংগঠনগুলোকে কেন পৃষ্ঠপোষকতা দিচ্ছেন আপনারা? তো এইটা নিয়ে একটা খুব মানে বড় প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। কারণটা কি, আমরা এই সংস্কারপন্থী যেই মানে এই ঐক্যমত্য কমিশনে আমরা যাদেরকে দেখেছি, তাদেরকে আমরা দেখেছি দীর্ঘদিন তারা এই পার্বত্য চট্টগ্রামের যে রাজনীতি এটার পৃষ্ঠপোষকতা করে। তার আগে আমি একটা কথা বলি, এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড যে হচ্ছে, আপনি দেখেন সেখানে আজকে আমাদের নিরাপত্তা বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, তার আনসার এবং অন্যান্য যত রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী আছে, তারা রাত দিন এই পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা রক্ষার জন্য তারা লড়াই করছে, তাদের রক্ত ঝরছে। আর যাদের সাথে এই লড়াইটা করছে তাদেরকে যদি আপনি ঢাকায় এখানে বসে তাদের সাথে বৈঠক করেন, তাহলে এই যারা ওখানে কাজ করছে তাদের মোরাল অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়, তাদের একটা মানে তাদের মানসিক অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়। এখন আমি যেটা বলছিলাম, করণীয় কি ছোট করে আমি যেটা বলছিলাম যে এই যে যারা আপনার এখানে বসেছে, তারা কিন্তু আমি তাদেরকে দেখেছি সিএসটি কমিশনের সাথে কাজ করতে, তাদেরকে আমি দেখেছি আদিবাসী ন্যারেটিভ বাংলাদেশে প্রমোট করতে, এবং পাহাড়ে যখনই এই ধরনের ঘটনা হয় তারা একটা পক্ষ নিয়ে সবসময় কথা বলে। তো কাজেই সেইটার জায়গা থেকে আমি মনে করি যে এই মানে ইউপিডিএফকে এখানে নিয়ে আসা এটা একটা উদ্দেশ্য প্রণোদিত ঘটনা, এটাকে আমি আলাদা করে দেখি না। আমার মানে দিক থেকে স্পষ্ট দাবি, এই যে আগামী দিনে তারা যে মানে বসতে চেয়েছে এটা বাতিল করতে হবে। এবং একই সাথে 15 তারিখের বৈঠক, একই সাথে যেহেতু আজকে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, তাই না? কারণ সন্ত্রাসী দল হিসেবে ইউপিডিএফ, জেএসএস এগুলো একটা সন্ত্রাসী দল, এদেরকেও ইউপিডিএফ, জেএসএস, কেএনএফ এই ধরনের যে পাহাড়ের যে সমস্ত সন্ত্রাসী সংগঠন আছে তাদেরকেও সুস্পষ্টভাবে এই যে এখন যে আপনি সন্ত্রাস দমন যে আইনটা যে করেছেন সেই আইনের আওতায় এনে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এটা সুস্পষ্টভাবে শুধু আমার না, বাংলাদেশের যারা শান্তিপ্রিয় জনগণ এবং দেশপ্রেমিক জনগণ সকলের দাবি। কারণ ইউপিডি এটা তো শুধু সন্ত্রাসী দল না, এটা রাষ্ট্রবিরোধী দল, বিচ্ছিন্নতাবাদী দল। তো কাজে এদেরকে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। যদি পার্বত্য চট্টগ্রামকে আমরা মানে উন্নয়নের দিকে নিতে চাই এবং শান্তির দিকে নিতে চাই এবং পার্বত্য চট্টগ্রামের সৌহার্দ্য, সম্প্রীতি এবং সহাবস্থান রাখতে চাই, তাহলে এদেরকে, কারণ এদের অস্ত্রের মুখে আপনি শুধু মানে বাঙালির কথা বাদ দেন, এই যে ওরা সাক্ষী দেবে, বেসিক্যালি কিন্তু ওখানকার ট্রাইবাল জনগোষ্ঠী সবচেয়ে বেশি নির্যাতিত এদের চাঁদাবাজির কারণে এরা বলতে পারে না, কারণ বাঙালিরা একটা নির্দিষ্ট জায়গায় থাকে, মানে শহর কেন্দ্রিক বা মেইন জায়গাগুলোতে থাকে। আর পাহাড়িরা যেহেতু তাদের জুম কাল্টিভেশনের সংস্কৃতির কারণে তারা প্রত্যন্ত এলাকায় বসবাস করে, তাদের উপরে কিন্তু এই নির্যাতনটা অনেক বেশি হয় এবং কিন্তু তারা এখানে বলতে পারে না। এই যে থোয়াই চিংমংসাকে যে ইউপিডিএফ কে রাজনীতিতে এক ধরনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা আর নিষিদ্ধের দাবি, আপনি কিভাবে পুরো বিষয়টিকে মূল্যায়ন করবেন? আমি প্রথমে যে দাদার একটা শব্দের বিরোধিতা করে আমি একটু আমার কথা শুরু করি। আমি মনে করি কি পার্বত্য চট্টগ্রামে যারাই বসবাস করে তারাই পাহাড়ি, এটা হোক বাঙালি, এটা হোক অবাঙালি। এখন এটা ডিকশনারির শব্দ ভাষা, আপনি যদি আপনার বাঙালি পাহাড়ি বলে মানে এই শব্দগুলো চয়ন করেন, তাহলে এখানে আমি মনে করি একটা ষড়যন্ত্র করার জন্য আবার নতুন একটা রাস্তা আমরা তৈরি করলাম। তা আমি বলবো যে এই শব্দগুলো আমরা একটু অ্যাভয়েড করি, মানে বিভাজন তৈরি না করি, বরঞ্চ আমরা বলি যে আমরা যেহেতু অবাঙালি, আমাদেরকে অবাঙালি বলা হোক। অবাঙালি কোন জাতিসত্তা পরে হয়তো বা বলা যাবে। তো এখন যে ইউপিডিএফ বারবার কথায় আসছে এবং সংলাপে এদেরকে ইনভাইট করা হয়েছে, তো ইউপিডিএফ দাদা কিছুক্ষণ আগে বলছিলেন যে আমরাই সাক্ষী দিব। অবশ্যই আমরাই সাক্ষী যে এই পার্বত্য চট্টগ্রামে তারা কি ম্যাসাকার করছে। এরা আমাদেরকে, আমি ধরে নিলাম ইউপিডিএফ বাঙালিদের বিরুদ্ধে আন্দোলন করে, কিন্তু অবাঙালিদের বিরুদ্ধে তো আন্দোলন করে না। তাহলে অবাঙালিদের কেন ওরা অস্ত্রের মুখে জিম্মি করে? এরা যদি নিজেদেরকে গণতান্ত্রিক বলে, গণতান্ত্রিক পন্থী দল মনে করে, আঞ্চলিক দল মনে করে, তাহলে এরা কেন তাদের বিরুদ্ধে যখন আমরা কথা বলি আমাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়, আমাদেরকে কেন এলাকায় যেতে দেওয়া হয় না? এখন আমরা তো ওই যে ওপেনলি আপনার এই যে বিএনপির অনেক নেতাকর্মী কিংবা আওয়ামী লীগ যখন ছিলেন, খোদ আপনার প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা কথা বলেছি, সমালোচনা করেছি, কিন্তু দেখেন আমাদের পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ কে নিয়ে কথা বলা যায় না।
জেএসএস কে নিয়ে কথা বলা যায় না। এরা এমন মানে নিজেদেরকে এমন মাত্রায় নিয়ে গেছে যে ওদেরকে নিয়ে কোনো কথা বলা যাবে না, সমালোচনা করলাম মানেই আপনার জীবনের ঝুঁকি, আপনি এলাকায় যেতে পারবেন না। আর আপনাকে যদি ধরতে না পারে আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজনকে জিম্মি করে বাধ্য করাবে আপনার সন্তানকে আমাদের বিরুদ্ধে কথা বলতে মানা করেন, না হলে আপনাদের পুরো 14 গোষ্ঠী কিন্তু আমরা শেষ করে দেবো। এই যে এই মানে এগুলা বললাম কেন, এগুলা বললাম হচ্ছে আমাদের চরম বাস্তবতা। আমাদের যদি এক কান্ডি ছড়া মানে কলা আমরা যদি এটা বিক্রি করতে যাই 500 টাকা বিক্রি হয়, এই 500 টাকার মধ্যে আমার চাঁদা দিতে হবে 100 টাকা। আমার লাভই হচ্ছে আপনার 50-100 টাকা। এই 50-100 টাকা আমার এত দূরান্তর পর আপনার 3-4টা পাহাড় পাড়ি দিয়ে আমার এক কান্ডি কলা বিক্রি করতে আসে, এই কলা থেকে যদি এরা আপনার 100 টাকা চাঁদা নিয়ে নেয়। আলোচনা আসলে দীর্ঘক্ষণ চালানোটাই ভালো ছিল, কিন্তু হাতে বেশি সময় নেই। এই যে প্রশ্নটা মেহেদী হাসান পলাশকে করছিলাম যে পাহাড়ের শান্তির জন্য সামনের দিনের মানে আমরা যে পাহাড় চাই, স্বপ্নের পাহাড়, সেই জায়গার জন্য কি করা দরকার? দেখুন, আমরা যে স্বপ্নের পাহাড় দেখি, আমি যেটা স্বপ্ন দেখি সেটা হচ্ছে এই পাহাড় একটা সুইজারল্যান্ডের মতো হবে, এই পাহাড় কাশ্মীরের মতো, কাশ্মীর থেকেও সৌন্দর্য আমাদের এই পাহাড়। কিন্তু ভারত চায় আমাদের এই পাহাড় অশান্ত থাকুক। অশান্ত থাকলে পরে এই যে ঢাকা কেন্দ্রিক যারা সারা দেশে বা 61 জেলা যারা রাজনীতি করে বিভিন্ন দলের, তাদেরকে ভয় দেখাতে পারবে। দেখো, এই পার্বত্য চট্টগ্রাম যদি অস্থিতিশীল থাকে, তোমরা যদি আমাদের কথা না মানো, পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল থাকবে। আর পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল থাকা মানে যে কোনো মুহূর্তে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনারা দেখেন যে বিগত 5 আগস্টের পরে বাংলাদেশকে নিয়ে এরকম হুমকি দেওয়ার সাহস পায় নাই। ভারতের মিডিয়া যেভাবে প্রপাগান্ডা ছড়িয়েছে আমাদের বাংলাদেশকে নিয়ে, ফেনীর পর থেকে যে বাংলাদেশের চিকেন নেক কোনটা, চিকেন নেক খেত আপনার ফেনীর পরে যে অংশটা চট্টগ্রামের আগে, এই অংশ নিয়ে বলছে যে কোনো মুহূর্তে আমরা এটা নিয়ে যেতে পারি। ওরা লাভ লস হিসাব করছে, ক্যালকুলেশন করছে। তো এই লাভ লস ক্যালকুলেশন কেন করতে পারে? করণীয় কি? হাতে একেবারেই সময় নেই। করণীয় একটাই, যে আমাদেরকে বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীকে বাংলাদেশে স্বীকৃতি দিয়ে, এবং বাংলাদেশে 50টা জাতি আছে বাঙালি সহ, প্রত্যেকজনকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে যাতে বিতর্কের সবাইকে এগিয়ে যাওয়া। মেহেদী হাসান পলাশ, এক বাক্যে যে শান্তির জন্য, শান্তির জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো যে পার্বত্য চট্টগ্রামে একটা সম্প্রীতি তৈরি করা দরকার, এবং সেখানে যে সন্ত্রাস মানে রয়েছে সেই সন্ত্রাসটা নিরাময় করা দরকার অত্যন্ত মানে শক্তিশালীভাবে। মানে এটাকে মানে হাফ হার্টেড করা বা এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ যে কোনো মানে আমরা যদি একটা ঘা ট্রিটমেন্ট না করি, এটা কিন্তু ক্যান্সার বা ছড়িয়ে যাবে। তো কাজেই এটাকে অত্যন্ত কঠোরভাবে, কারণ এর সাথে রাষ্ট্রের নিরাপত্তা এবং অখণ্ডতার প্রশ্ন জড়িত, যেহেতু সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত, এই সন্ত্রাস দমন, এটা তো শুধু সন্ত্রাস সমতলেও হয়, কিন্তু এটা সন্ত্রাস শুধু সন্ত্রাস না, এটা সার্বভৌমত্ব বিরোধী একটা সন্ত্রাস এবং গোষ্ঠী। তো সেই জায়গা থেকে আমি মনে করি খুব কঠোরভাবে এই সন্ত্রাস দমন করা উচিত, এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যে কার্যক্রম এবং সম্প্রীতি এবং যূথবদ্ধতার যে কার্যক্রম, সেগুলোকে বেগবান করে এটা সম্ভব আর কি। দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।